যে প্ল্যানিংটা হলো সেদিন দুপুরে, যে কিভাবে এটাকে দমন করা হবে এবং একটা মিশন স্টেটমেন্ট দেওয়া হলো, যেখানে পুলিশ র্যাবের বেশ কিছু অফিসার লেভেলের লোকজন ছিল। তো যখন বলা হলো যে আমরা তাদেরকে এই স্পট গুলোতে কর্নার করে সেখানে তাদেরকে মারবো, তখন পুলিশের দুজন এসপি হেফাজতের ইসলামে 5 এবং 6 তারিখ রাতে যখন ক্র্যাক ডাউনটা হলো, অসংখ্য লোককে মারা হলো। এটা লোকে বলে যে না, আমি হয়তো অনুমানের উপর নির্ভর করে বলছি। না, আমি অনুমানের উপর নির্ভর করে বলছি না। আমি আপনাদেরকে যে ইনসিডেন্ট গুলোর কথা বলছি এবং হয়তো পরেও বলবো, সেগুলো প্রত্যেকটা সমর্থিত, এবং আমার সুযোগ হলে আমি সেটা বাংলাদেশের আদালতে অবশ্যই নিজে হাজির হয়ে বলবো। এখন তখন যে প্ল্যানিংটা হলো সেদিন দুপুরে, যে কিভাবে এটাকে দমন করা হবে এবং একটা মিশন স্টেটমেন্ট দেওয়া হলো, যেখানে পুলিশ র্যাবের বেশ কিছু অফিসার লেভেলের লোকজন ছিল। তো যখন বলা হলো যে আমরা তাদেরকে এই স্পট গুলোতে কর্নার করে সেখানে তাদেরকে মারবো, তখন পুলিশের দুজন এসপি তারা কিন্তু স্বাভাবিকভাবে জিনিসটা প্রতিবাদ করে বলে যে না, তারা একমত হয় নাই। তারা জানে জিয়া পাওয়ারফুল। তারা বললো যে এরা তো পলিটিক্যাল একটা মুভমেন্টের পার্ট, এদেরকে আমরা, তারা তো টেরোরিস্ট না, তাদেরকে আমরা মারবো কেন? এখন দেখেন, জিয়ার মনস্তত্ব শেখ হাসিনার মনস্তত্ব একই। জিয়ার রিপ্লাইটা ছিল যে এই যারা বলতেছে এরা টেরোরিস্ট না, তারাই টেরোরিস্ট। আমাদের এই মিটিং এ যারা বলবে যে এরা টেরোরিস্ট, হেফাজতের ইসলামের লোকজন টেরোরিস্ট না, আমি বলবো তারাই টেরোরিস্ট। একইভাবে যে শেখ হাসিনা সরকারকে প্রশ্ন করবে সে রাজাকার, সেই ধরনের একটা মনস্তত্ব জিয়ার মধ্যে কাজ করত। তো আমি যদি সময় থাকে আপনাদেরকে আরো দু একটা জিনিস বলতে চাই। যেমন আপনারা জানেন কিনা জানি না, মুস্তাফিজ হয়তো জানতে পারে, 2013 সালের সেপ্টেম্বরে যখন তারেক সিদ্দিকীর সাথে তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, জেনারেল ইকবাল করিম ভুইয়া, এবং তার যে ডিরেক্টর মিলিটারি অপারেশনস জবলুল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল জবলুল আহমেদ, তাদের যে কোনো একটা ব্যাপারে সারা বিস্তারিত আমি জানি, কারণ তখন আমি দৌড়ের উপরে, তারা আমার নামে 13টা মিথ্যা মামলা দিয়েছে, যুবলীগ, যুব মহিলা লীগ, এই সমস্ত দিয়ে। আমি তখন কিভাবে বাংলাদেশ থেকে পালাবো, এবং জিয়া তাদেরকে সহযোগিতা করছে আমাকে আটকানোর জন্য। আমি রাতের পর রাত গাড়িতে বসে থাকছি, আমার বাচ্চারা গাড়ির ভিতরে এই ছোট বোতলে তারা তাদের পেশাব করছে, এইভাবে আমাকে থাকতে হচ্ছে। বাট সেই অবস্থায় আমাকে জিয়ার টিমের ভিতর থেকে একজন জানালো যে সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আহমেদকে হত্যার একটা পরিকল্পনা করা হচ্ছে, যেটা তারেক সিদ্দিকীর ব্লেসিং এ জিয়া করছে। আমি বললাম যে তোমার কি কোনো প্রমাণ আছে সেখানে? সেই অফিসার আমাকে অনেক সাহায্য করেছে সেই দুঃসময়, আমাকে সেফ, পুলিশ কিভাবে আমার পিছনে আছে, আদালত কিভাবে আমার বিরুদ্ধে পরিকল্পনা করছে, সেই জিনিসগুলো সে আমাকে বলতো। তো সে আমাকে একটা অডিও শোনালো যেখানে তারা কল ট্র্যাক করছে সেনাবাহিনী প্রধান। চিন্তা করে দেখেন, সেনাবাহিনী প্রধান, তার উচ্চতাটা কোথায় সেনাবাহিনীর ভিতর অথবা জাতির মাঝে, এবং ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আহমেদের 4টা কল তারা আমাকে বললো, এবং সেখানে তারা একটা জিনিস আলাপ করছেন, তার কথার মাঝখানে তারেক সিদ্দিকীর কথা দেখবে, তারা কোনো খারাপ কিছু আলোচনা করছিলেন না। তারা সম্ভবত হেফাজত রিলেটেড কোন একটা জায়গা থেকে যেই সমস্যাটা তৈরি হয়েছে পরবর্তীকালে, সে ব্যাপারে কিছু একটা আলাপ করছিলেন। তো আমি বললাম তুমি কিভাবে নিশ্চিত হলে? বললো আমাকে অর্ডার দেওয়া হয়েছে টিম রেডি করার জন্য, যে একটা নাটক সাজাতে হবে যেখানে সেনাপ্রধান এবং ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল থাকেন তেমন জায়গায়, তাদেরকে যে কোনো স্টেজ করে তাদেরকে হত্যা করা হবে। সে কিন্তু কথাগুলো বলছে জিয়া সম্পূর্ণভাবে মানে একজন সাইকো যেভাবে কথা বলে সেইভাবে। আমি তখন জানি না, আমি নিজে দৌড়ের উপরে আছি, নিজে পালিয়ে আছি। আমি তখন অবসরে আছি, কিন্তু পালিয়ে আছি এলপিআর। দেন আমার একটা সুযোগ হলো, আমি শুধু ব্রিগেডিয়ার জেনারেল জহুরুলের কাছে দেখা করলাম, স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, একটা ব্যাপারে একটু সাহায্যের জন্য এসেছি আমার। দেন এখন ওনার অফিসে যাওয়ার পর আমার যেটা মনে হলো, তারা তো তাদের কল ট্যাপ করছে, আমি তো ওনার সাথে কথা বলতে পারবো না, সেইটুকু ভয় আমার মধ্যে কাজ করছিল। তো উনি কোনোভাবে আমার ইঙ্গিত বুঝতে পারছেন না যে আমি বলছি যে একটু খোলা বারান্দায় বা কোথাও দাঁড়াই। পরে আমি ওনার সামনে বসে নোটপ্যাড ছিল, সেটাতে লিখে বললাম যে স্যার খুবই আর্জেন্ট, বাইরে গিয়ে কথা বলি। এখন তখন মনে রাখতে হবে তার আগে একটা নাটক সাজানো হয়েছিল, একটা সেনা অভ্যুত্থানের কথা বলে 2012 সালে, যেখানে 16 জন নিরীহ অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে।
তো তখন সবার মধ্যে একটা ভয় আছে যে আমি একটা অফিসারের সাথে, দ্যাট টু সে রিসেন্টলি রিটায়ার করে হেল্পেয়ার আছে, আমি কি আলাদাভাবে কথা বলবো? তারপরও উনি ভালো মানুষ, উনি বাইরে আসলেন। তখন ওনাকে আমি বললাম যে স্যার আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু আপনি এতটুকু চেক করেন আপনি সেনাপ্রধানকে এবং আপনাকে বাঁচান, বিকজ জিয়া তার একটা টিম নিয়ে, যেখানে কিছু লোক আছে হয়তো র্যাবের, আর্মি তো নাই, বাট তাদেরকে নিয়ে কিছু খারাপ কিছু প্ল্যান করছে। আমি উনি বললেন যে তুমি কিভাবে কনফার্ম করলা? আমি বললাম যে স্যার আমি আপনাকে সেটা বলতে পারবো না, কোনো প্রমাণ নাই, বাট ইফ ইউ বিলিভ মি আপনি নিজের এই সেফটি এবং সেনাপ্রধানের সেফটিটা দেখেন। এবং আমি জানি না, বিকজ তার 3 দিন পরে আমি কিন্তু সুযোগ পেয়ে বাইরে পালায় আসি আমার পরিবার সহ। তারপরেটুকু আমি জানি না, বাট লেটার অন আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল জগলুলকে রিটায়ার করতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন, বেঁচে আছেন। তো দেখেন জিয়ার কাছে কিন্তু কখনোই মনে হয় নাই যে এই যে কাজগুলা সেগুলা যে আইনের দৃষ্টিতে গর্হিত তা না, সেগুলো যে কোনো ধরনের মানবিকতার বিচারে, যে কোনো ধর্মের বিচারে সেগুলো অত্যন্ত গর্হিত কাজ। সেগুলো সে করেছে শুধুমাত্র তার কাছে এইটাই মনে হচ্ছে আমাকে লোকে কখনো তুচ্ছ অবহেলা করবে না। আমরা কোর্সমেটরা যেমন বলতাম ক্র্যাকেড। তো সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে কিভাবে? নৃশংসতার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বা তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের আদর্শ পালন করে, এবং নিজের আখের গোছানোর জন্য তার কাছে যে টুল গুলো আছে, এই যে মোস্তাফিজ বললো এনটিএমসির যে কিটটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে বিকজ সেটা সে তার নিজস্ব ব্যবসায়িক ব্ল্যাকমেলের জন্য করতো। সরকার বা ডিজিএফআই এর আদেশে যে ব্ল্যাকমেল গুলো, তার বাদে নিজস্ব রোজগারের জন্য সেগুলো করতো, সেগুলা লাখ টাকা না, সেগুলা কোটি কোটি টাকা সে সেখান থেকে বানাচ্ছে। মেজর সুমন, আমার দুটা প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হেফাজতের কেরিং নিয়ে কি তার সঙ্গে আপনার দূরত্ব তৈরি হলো, নাকি অন্য কোনো ঘটনায় দূরত্ব তৈরি হলো? আর আপনি যেহেতু তার সহকর্মী ছিলেন, এই প্রতিটা গুম খুনের সাথে শেখ হাসিনার সংশ্লিষ্টতা কতটুকু, অর্থাৎ এই ব্যাপারে কোনো আভাস আপনার কাছে আছে কিনা? আচ্ছা, আমি বলতে পারি। প্রথম কথা হলো তার সাথে কিন্তু হেফাজতের ঘটনা 2013 সালের মেতে, আমি কিন্তু 2006 সালের 2009 সালের সেপ্টেম্বরের পরে কখনো জিয়ার সাথে কথা সরাসরি নিজে থেকে কথা বলি নাই। একবার শুধু 2012 সালে গিয়েছিলাম যে দেখো আমার যে কল লিস্ট গুলা সেগুলা পুলিশ উল্টা করে আদালতে পেশ করছে, যেগুলো সত্যি না। কিভাবে পুলিশ সেটা পারে, তুমি একটু দেখো তো যে সেটা কি সত্যিকারই সম্ভব কিনা। তখন সে আমাকে সাহায্য করার কথা বলে করে নাই পরে। তো এখন দূরত্বটা বেসিক্যালি তৈরি হয়েছে 2009 সালের জুলাই মাসে, জুলাই প্রথমে আমাকে এবং মনে রাখতে হবে জিয়ার আদেশদাতার মধ্যে জেনারেল রেজা নূর খান, যিনি পরে সৌদিতে রাষ্ট্রদূত থাকার পরে কোথায় আছেন আমি জানি না, এবং মেজর জেনারেল রিটায়ার্ড মিজানুর রহমান, যিনি পরে মেজর জেনারেল হওয়ার পরে নারী ঘটিত কারণে মার খেয়ে পরে তাকে বহিষ্কার করা হয়েছে আর্মি থেকে। এরা কিন্তু আদেশগুলো এনে দিত। এখন আমাকে রেজানুর খান ডাকলেন যে তোমার তো প্রমোশন সামনে আছে, তোমাকে এই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? উত্তরাতে একজন ব্যবসায়ী আছে এবং বাড্ডার যে কমিশনার কাইয়ুম, এই দুজনকে গায়েব করতে হবে। আমি বললাম যে তখন আমি এই জিনিসগুলো বুঝিও না, গায়েব করতে হবে মানে কি তাদের বিরুদ্ধে মামলাগুলো আছে তাদেরকে কি অ্যারেস্ট করতে হবে? তখন সে পাশে ছিলেন একজন বেরিয়ে একজন লোক, সে তখন হাসছে, তারা বললো যে না, তাদেরকে এনে জিয়ার কাছে দিতে হবে। দেন আমি বললাম যে স্যার আপনি আমাকে প্রমোশনের কথা বলছেন, মানে এইভাবে কি প্রমোশন বেচাকেনা হয়? আমার যে আর্মিতে ক্যারিয়ার, আমি সেটা বোস্ট করি না, বাট আমি বিলিভ করি যে আমি প্রফেশনাল দিক থেকে যে এক্সেলেন্সে আছি সেটা আমাকে প্রমোশনের জন্য যোগ্য করে। আর আমি যদি খারাপ কিছু করি, এই ধরনের যেই ধরনের কথা আপনি বলছেন, সেই জন্য সেটা আমি আল্লাহর কাছে বিচার চাবো, সেটার কাছে আমার র্যাঙ্ক বর্ণনা কিছু না। তখন উনি বুঝলেন। আমার সাথে একজন অফিসার ছিল মেজর হায়দার, যার ভাই বিডিআর ডিজি এডিসি ছিলেন এবং শাহাদাত বরণ করেছেন, সে আমার ক্যাডেটও ছিল একসাথে। তো সেই হায়দার দিকে মাথা নিচু করে আছে। আমি বললাম যে স্যার দেখেন, হায়দার আমার পাশে আছে, ও জানে যে ওর ভাই মারা যাওয়াতে, শহীদ হওয়াতে কত কষ্ট ওর সংসারের বুকে। আমি এটা পারবো না স্যার, আপনি সেই জন্য যদি আমাকে কালকে চলে যেতে হয় আপনি আমাকে বলেন, আমাকে পোস্টিং ব্যাক করেন।
দেন উনি তখন বললেন যে না না ঠিক আছে, আসলে এটা নর্মাল বলতেছিলাম, ঠিক আছে এটা কোনো দরকার নাই, বলে যাও। তো পারলে আমাকে ও তাদের দুইজনের প্রোফাইল করে পাঠায় দাও। আমি বললাম স্যার আপনি বলছেন ভুলে যাও, আপনি প্রোফাইল করে পাঠিয়ে দেওয়ার জন্য বলছেন, প্রোফাইল আমরা তৈরি করি যাদের নামে বিভিন্ন মামলা আছে। আমি পরিষ্কারভাবে বলতে পারি যে ব্যবসায়ীটার কথা আপনি বলছেন, তার নামে কোনো মামলা কেউ খুঁজে পাবে না, কিসের জন্য আপনি প্রোফাইল তৈরি করার কথা বলছেন? তো উনি বললেন ঠিক আছে ভুলে যাও। দেন আনফরচুনেটলি তার 4 দিন পরে আমরা শুনলাম যে সেই ব্যবসায়ী গুম হয়ে গেছে। কোন ব্যবসায়ী, এটা কি নাম? ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এটা আমি আপনাকে খুঁজে, উত্তরাতে 2009 সালের জুলাই মাসে একজন ব্যবসায়ী, এবং তার ফ্যামিলি যখন আমার কাছে আসলেন তাদের ধারণা যে আমি হয়তো কোনো তথ্য জানতে পারি। আমি ভিতরে বাথরুমে গিয়ে আমি কান্না করছি এবং জেনারেল রেজানুলকে ফোন করে বলছি যে স্যার এই ধরনের কাজ আপনারা করতে পারলেন? বললেন ফোনে এই ধরনের কথা বলবা না, ফোনে এই ধরনের কথা বলবা না, চুপ চুপ, এই ধরনের কথা উনি বলছেন। দেন আমি সেই মহিলা তো কিছু বলতে পারি না, বিকজ আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে। দেন আমার কাছে খুব অত্যন্ত কষ্ট লাগলো। আমি তখন যেটা করলাম, আমার একজন অফিসার যে বারবার দেখতো তাকে আমি বললাম যে তুমি ঠিক বলো তো, আমি জানি যে এরপর ক্রাইম কমিশনের সম্পর্কে বিভিন্ন কথা আছে, আমার তো সেটা জানার দরকার নাই। আমার কথা হচ্ছে কারো যদি বিচার করতে হয় সেটা আদালতের মাধ্যমে বিচার করতে হবে। উপরে আছেন একজন, যিনি অবশ্যই আমাদের বিচার করবেন, বাট এখানে আমি কোনো কিছু আল্লাহ হয়ে যায় না আমি। তো আমি বললাম যে একটু ক্রাইম কমিশনারকে বলো তাকে চলে যেতে সিম্পলি, তারপরে অবস্থা ভালো হলে সে আসবে, ভিতরের কিছু বলার দরকার নেই, বলো আমি বলছি চলে যেতে। তো ক্রাইম কমিশনার সম্ভবত তখন চলে গেছে। আর এইভাবে যখন আমি জানলাম, এবং তার 4 দিন, আরো 4 দিন মানে 8 দিনের মাথায় দেন আমাকে বলা হলো, আমি একদিক থেকে জানতাম যে জিয়া তার সাথে 6 জন সহ সেই অপারেশনটা করেছে উত্তরাতে সেই ব্যবসায়ীকে গুম করার ব্যাপারে। পরবর্তীতে তাকে কি করা হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। তারপরে তো ওই ব্যবসায়ী পরিবার আপনাকে কিভাবে চিনে বা তারা আপনার কাছে কেন আসলো? আমি যেই সংস্থাতে ছিলাম আমি বলেছি, সেখানে আমি উত্তরা এলাকাটা, রামপুরা এলাকাটা, গাজীপুর এলাকাটা, সেটা পুলিশের পার্ট হিসেবে সেখানকার যারা এসপি তারা আমার কাছে রিপোর্ট করতো এবং আমার সাথে কোঅর্ডিনেশন, আইন শৃঙ্খলার ব্যাপারটা দেখতো। তো সুমন ভাই, ইকবাল করিম ভূঁইয়া সাহেব, জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে হত্যার মানে মোটিভটা কি ছিল, মানে কি হইতো, মানে এটা যদি হতো সেটা কি হতো আমি জানি না। এবং অ্যাকচুয়ালি ইকবাল করিম ভূঁইয়ার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনোদিন দেখাও হয় নাই। আমি যে ইউনিটে ছিলাম সেই ইউনিটের উনি কমান্ডিং অফিসার ছিলেন কোন এক সময়। আমার যতটুকু মনে হয় তারেক সিদ্দিকী বিশেষত তার পছন্দের কাউকে ইকবাল করিম ভূঁইয়ার জায়গায় সে বসানোর চেষ্টা করতেছিল, এবং সেটা সহজভাবে, বিকজ ইকবাল করিম ভূঁইয়াকে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং অন্য সবাই হয়তো মোটামুটি যে ঠিক আছে চলুক, একজন লোক তারে দিয়ে চালানো যাবে সেভাবে ছিল। এবং সম্ভবত কোনো বড় কোনো ব্যাপারে ইকবাল করিম ভূঁইয়ার সাথে তারেক সিদ্দিকীর দ্বিমত দেখা যাওয়াতে সেই ক্ষেত্রে সে জিয়াকে ইনভলভ করে যে তাকে এলিমিনেট করতে হবে। চিন্তা করে দেখেন, একটা দেশের সেনাপ্রধানকে এবং তার সাথে আরো একজন অফিসারকে, ব্রিগেডিয়ার জেনারেল জহুরুলকে এলিমিনেট করে দেওয়া, সেটা কত বড় ধৃষ্টতা এবং কত বড় ষড়যন্ত্র সেটা তারা করেছে। বাট আলহামদুলিল্লাহ সেটা সাকসেসফুল হয় নাই। তো আপনি বলছেন মানে এইটা আমি জানি যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং তারেক সিদ্দিকীর মধ্যে একটা টাগ অফ ওয়ার ছিল, দুজনের একজন আরেকজনকে টলারেট করতে পারতো না, এটা আমি জানতো। বাট এটা যে একদম মানে একজনকে এলিমিনেট করার সিচুয়েশনে যাবে, অ্যাকচুয়ালি যার হাতে জিয়ার মতো একটা টুল আছে সে যখন দেখবে যে আই হ্যাভ এন অপশন, and তারেক সিদ্দিকী অলসো এ রুথলেস পারসন, সে যে সমস্ত গুম খুনের পিছনে তো তার ইনভলভ ছাড়া তো হয় না। সো যেহেতু জিয়াকে একটা দেখেছে এবং জিয়ার মোটামুটি গুম খুনের যে সাকসেস রেট মোটামুটি খুব ভালো সাকসেস রেট, আমি বলবো যে স্পেশালি গুম খুনে যেটা দরকার, একটা আইসোলেটেড এরিয়া থেকে হঠাৎ করে পিক আপ করা, কেউ যাতে না দেখে, যেটা তারেক সাইড ওই যে 7 মার্ডার কেটে মোটামুটি আমি বলবো ম্যাস আপ করে ফেলছে। একটাকে ধরতে গেছে, আরেকজন ধরছে, দেখছে, ওকে আবার ধরছে। বাট জিয়ার এগুলো এই সমস্ত ব্যাপারে আমি যেটা শুনেছি যে রেকর্ড ইজ ভেরি ক্লিন, সে খুব ক্ল্যান্ডেস্টাইন জিনিসটা করতে পারতো। এই জন্যই হয়তো তারেক সিদ্দিকী ওই সুমন যেটা বলছে আই বিলিভ 100%, যেহেতু সে আমার কোর্সমেট, তাকে আমি চিনি এবং আই অ্যাকচুয়ালি অ্যাডমায়ার হিম যে
মানে যে জিনিসটা অনেকেই হয়তো বা প্রমোশনের জন্য ওই ইয়াটা নিয়ে নিত, বাট ওর আপরাইটনেস এর জন্য হি ইজ এ হিউম্যান পারসন, সো এটা সে করে নাই। ধন্যবাদ। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার প্রশ্ন যেটা ছিল জিয়ার সাথে দূরত্ব, যখন আমি জানলাম যে জিয়া এই কাজটা করলো শুধুমাত্র প্রমোশন পেয়ে, সে কিন্তু তখন র্যাব 2 তে, তখন সে র্যাব হেডকোয়ার্টারে ইন্টেলিজেন্স উইং এর দায়িত্ব নাই, যে শুধুমাত্র প্রমোশন এনশিওর করার জন্য হলো, তখন প্রচন্ড প্রচন্ড কষ্ট এবং রাগের কারণে আমি তারপরে ওর সাথে বলেছি, একবার ছাড়া আর কখনো কথা বলি নাই। এবং দেখেন আমার তো প্রমোশন হয় না স্বাভাবিকভাবেই, বিকজ আমি আমার জেনারেল রেজা নূরের কথা শুনি নাই যে তারেক সিদ্দিকের কথা মতো প্রমোশন বোর্ডে আমার প্রমোশন ঠিক আছে হয় না। আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে পাপের বাইরে। একটা জিনিস ওই জিয়ার হাসির ব্যাপারে যেটা আমাদের কথা হচ্ছিল, ওর মনস্তত্বের ব্যাপারে মোস্তাফিজ যে ব্যাখ্যা দিয়েছে আমি পুরোপুরি তার সাথে একমত। আমার কাছে এই হাসিটা তিনটা মানে, একটা হচ্ছে জিয়া জানি যে কার কার চাবি তার কাছে আছে, সবার চাবি তার কাছে আছে, তো সেটা তাদের উদ্দেশ্যে তার এই হাসি। যে 2 নম্বর হচ্ছে তার হাসি জনগণের উদ্দেশ্যে, আমাকে তোমরা 6 দিন সময় দিছো, তোমরা বোকা, তোমরা বর্তমান প্রশাসন যেটা আওয়ামী লীগের বসনীয় প্রশাসন, সেখানে সিটিআইবিতে আপনারা চেক করে দেখেন যারা এই আয়নাঘরের দায়িত্ব ছিল, সিটিআইবির যে হেড সেই 5 জন কিন্তু একজন ছাড়া বাকি 4 জন কিন্তু বহল তো লগ এরিয়াতে বসে আছে, সার্ভার এবং অন্যান্য জায়গায় সবাই বসে আছে। কিন্তু এখন আমরা মনে করছি সে তো আগে ছিল মানে, তো সে বলছে যে আমাকে তোমরা 6 দিন সুযোগ দিয়েছো এইগুলা কোঅর্ডিনেট করার জন্য, সে কিন্তু এই 6 দিন বসে থাকে নাই, সে তার যেহেতু অ্যাক্সেস ছিল সবকিছুতেই, সবার তার ফোন ছিল, এভরিথিং, সে এবং তার সাথে 2 জন রানার তার ছিল, তারা যোগাযোগ করতো নিয়মিত এই 6 দিন। সে তাদের মাধ্যমে কিন্তু সেট আপ করে বলেছে যে ঠিক আছে তোমরা আমাকে যদি আটকাতে হয় জনতার প্রেসারে, এই টার্মস থাকবে, আমি কিন্তু আমাকে সেফ প্যাসেজ দিতে হবে। 3 নম্বর যেটা তার হাসির অর্থ, যে ঠিক আছে আমি সবকিছু বলবো, সবাইকে ফাঁসাই দিব, কিন্তু আমি রাজসাক্ষী যদি হই, এবং হয়তো এটা প্ল্যান করতে পারে বর্তমান প্রশাসন, ঠিক আছে তাকে আমরা রাজসাক্ষী বানালাম, বাকি যে যত সে 250-এর অধিক খুন করেছে বা গুম করেছে সেগুলোর একটা অ্যান্সার এবং সঠিক মামলা হবে। এখন চিন্তা করতে হবে আমি কি এত বড় একজন পাপী যে অ্যাকচুয়ালি মেইন পারপেট্রেটর, তাকে আমি রাজসাক্ষী বানাই করব কেন? আপনি অনেককে পাবেন না, পাবেন ইনশাল্লাহ। তো সে কিন্তু হাসি দিচ্ছে, সেটা খুনির হাসি না, সেটা হচ্ছে খুনির থেকে বড় ইবলিশের হাসির সমান, যেখানে সে এই 3টে মেসেজ দিচ্ছে। তো আমি যদি ওভারঅল জিয়াকে বলেন, সে ছোট্ট একটা শয়তানের বাচ্চা ছিল, সে এখন খুনি এবং নৃশংস জিয়া। সরি মুস্তাফিজ, হি ইজ অলসো ইয়োর কোর্সম্যান, বাট I cannot but say him a killer. You don't have to say it sorry to me. You know what I've written about him. So তবে মেজর সুমন, আপনাকে অভিনন্দন এবং আপনাকে আমাদের শ্রদ্ধা যে আপনি হত্যার সঙ্গে যুক্ত হতে চাননি, এবং ধরেন আর্মির যে ইউনিফর্ম বা আর্মির যে শপথ, সেই জায়গাটা আপনি মেনেছেন, সেই জায়গাটায় আপনি অটল ছিলেন। দেশ রক্ষার যে শপথ বা মানবতার যে শপথ, সেই জায়গাটা আপনি অটল ছিলেন, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং এটা খুব দুঃখজনক যে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, এবং ধরেন যে এই খুনি জিয়া কিন্তু প্রায় অলমোস্ট 14-15 বছরই তো আর্মি থেকে বাইরে, কিন্তু সম্পূর্ণ বিধি বহির্ভূত ভাবে কিন্তু সে দেখেন কর্নেল থেকে মেজর জেনারেল পর্যন্ত হয়ে গেছে। সে কখনো আর্মিতে ব্যাক করে নাই, কিন্তু আর্মি প্রমোশন কিন্তু একটার পর একটা তার হয়ে গেছে। এটা নিয়েও প্রশ্ন করার মতো মানে কোন মহান অফিসার আমরা পেলাম না আর কি আর্মির ভেতরে। হ্যাঁ, একটা জিনিস কনক ভাই যদি আমাকে অ্যালাউ করেন, আমরা কিন্তু এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী যে আন্দোলন, যে কারণে পরিবর্তনটা আসছে, তার মধ্যে জিয়ার ইনভলভমেন্ট, সেই ফিলিং গুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা ডিবি হারুনের কথা বলতেছি, বাকিদের কথা বলতেছি, এই যে এটা কিন্তু জিয়ার অধীনে একটা কনসার্টেড এফোর্ট। জিয়া সেই জায়গাটাতে, এবং সে ছাত্রলীগকে কিভাবে ব্যবহার করে বলি, আমি যে কোনো সময় সুযোগ হলে বলবো, প্রাক্তন প্রেসিডেন্ট এবং তার আগে যিনি স্পিকার ছিলেন আব্দুল হামিদ, তাকে এবং অন্য অনেককে তারা কিন্তু জিয়া ছাত্রলীগ বা যুব মহিলা লীগের সহায়তায় ব্ল্যাকমেল করতো, এবং যারা পরবর্তীতে অ্যাকচুয়ালি যুব মহিলা লীগের নাজমা, দেন অপু উকিল, দেন কেশরা সুলতানা সালমা, যারা, আমি অভদ্র ভাষা ব্যবহার করবো না, এটা পাবলিক একটা প্ল্যাটফর্ম, তারা তাদের সেট আপ করে ব্ল্যাকমেল করে এবং তারা প্রেসিডেন্টকে পর্যন্ত করেছে, এবং জিয়ার কোলাবোরেশন করেছে।
এবং পরবর্তীতে জিয়া আবার তাদেরকে টুল হিসেবে ব্যবহার করেছে। দেখো তোমাদেরটা কিন্তু আমি জানি, তোমরা এই করো বা এই করেছো, এখন আমার হয়ে এই কাজগুলো, এই ব্ল্যাকমেল গুলো করো। তো যুব মহিলা লীগ বা ছাত্রলীগকে ব্যবহার করা, তাদেরকে দিয়ে কিল করা, ডিসঅ্যাপিয়ার করা, গুম করা, সেগুলো কিন্তু জিয়া পরের দিকে সেখানেই সে সেগুলোকে ব্যবহার করেছে। লেস অফ আর্মি পার্সোনাল বাড়ায়। তো এই 250টা কন্ট্রাক্ট কিলিং এর কথা বলছেন আপনি, এই সংখ্যা কি এরকমই হবে নাকি এটা আরো বাড়বে? বা 250টা, এত বছরে 250টা জিয়ার মতো কিলার, নাকি সংখ্যা আরো বেশি? বা হেফাজতের লাশগুলো কেমন মারা গেছে বা ডিসপোজ কিভাবে হয়েছে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে? হেফাজতের লাশগুলো ডিসপোজ করার সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে সেটা কিন্তু আমি 100% সঠিক কিছু বলবো না, বা সেটা আমার সাথে যতটুকু কথা হয়েছে, যেটা আমি যাচাই করতে পারি নাই, সেটা হচ্ছে 3 জায়গায় সেগুলো ফেলা হয়েছে। একটা হচ্ছে কক্সবাজারে, 2 নম্বর হচ্ছে কুমিল্লা যে ব্রিজ আছে, ঢাকা কুমিল্লা বড় ব্রিজটা, সেটার নিচে, এবং 3 নম্বর যেটা হচ্ছে, সরি এগেইন আমি অত্যন্ত দুঃখিত, কাউকে অবশ্যই যেটা হার্ট করে থাকতে পারে পরিবারদেরকে, সেগুলাকে ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এবং এই কাজগুলা কিন্তু জিয়া নিজে সরাসরি করতে হয়েছে তা না। 2013 সালের মধ্যে সে কিন্তু নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে প্রশাসন, পুলিশ, র্যাব এবং বিভিন্ন লোকজন যারা সরকারের অনুগ্রহ পাইতে চায় তাদেরকে সে ব্যবহার করে এই কাজগুলো করেছে। তো আমি সেটা শুনেছি, এই অপারেশনের সাথে অংশগ্রহণ করেছে এমন 2 জনের কাছ থেকে। বাট আমি আবারও বলি, এটা আমি ভেরিফাই করবার তৃতীয় কোনো সূত্র পাই নাই। কি পরিমাণ হত্যা হয়েছে হেফাজতে? তারা বলেছে 70 জনের মতন, 70 জনের মতন। তারা জিনিসটা খেয়াল রাখবেন, তারা একটা স্পটের কথা বলেছে, বাংলাদেশ ব্যাংকের এক্সটেনশনের কথা বলেছে, বাট আমরা জানি 3টা স্পটে তাদেরকে ব্লক করে এই কিলিংটা হয়েছে। বাকিগুলোর কথা আমি জানি না, বিকজ ওইখানে জিয়া তখন ছিল এবং সেই অফিসার 2 জনও সেখানে ছিল যারা বলেছেন। সেই অফিসাররা যখন আমার কাছে বর্ণনা করে, তারা রীতিমতো দে হ্যাভ বিন শেকিং, কারণ এই ধরনের বর্বরতায় তারাও ইনভলভ হবে, তারা বুঝতে পারে নাই। এবং তাদের মধ্যে থেকে একজন সম্ভবত পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়েছে, আই স্যালুট হিম। বাট আমারও তো সাহস হয় না এই জিনিসগুলো, বর্বরতার কথাগুলো বলার, বিকজ আমাকেও চিন্তা করেছে আমার পরিবার। জিয়া এখানে 2019 সালে টিম পাঠিয়েছিল মুস্তাফিজকে টার্গেট করে, আমাকে টার্গেট করে, যখন তারা জানতে পারলো আমি অ্যাকচুয়ালি এই দেশে এই জায়গায় আছি। তো তারা করতে পারে না। এবং আমি এখনো কিন্তু যে কথাগুলো বলছি, আপনি জানেন কনক ভাই, মুস্তাফিজ, ইউ অলসো নো, জিয়ার সাথের লোকজন কিন্তু এখনো বাংলাদেশে তারা যথেষ্ট পরিমাণে শক্তিশালী, ক্ষমতার কেন্দ্রে কিন্তু তারাই আছে, আর্মির বিভিন্ন জায়গায় কিন্তু তারাই বসে আছে। তারা তো অ্যাকচুয়ালি দে আর নট ফিলিং সিকিউরড। আমরা যখন এই কথাগুলো বলছি, এখন যখন একটা লোক ইনসিকিউর থাকে বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে থাকলে কি হয়, জিয়া থেকে আমরা জানি, তারা আরো প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। তারা তখন আমাদেরকে দমানোর জন্য যে কোনো কিছু করতে পারে। তারপর আল্লাহ ভরসা, আমার যথেষ্ট বয়স হচ্ছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। তো এত বছর কিন্তু জিয়ার নামে, মানে আমি একটু লিখেছি, এছাড়া কিন্তু কেউ সাহসী পায় নাই তার নামে লেখে। এখন অনেক লেখা টেখা ভিডিও প্রতিবেদন আসতেছে, কিন্তু সে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করেছে। ইভেন একজন আমাকে কালকে ইনফরমেশন দিতেছে ওর কিছু ল্যান্ড গ্রেভিং নিয়ে, সাথে সাথে ডিলিট করেছি। দেখো আমি ভাই কত একর বলছেন ওটা তো দেখি নাই, আবার দিয়ে আবার ডিলিট করে। হচ্ছে কি, তারা এখনো জানে যে ওই কনসার্ন লোকগুলো এখনো আছে। যেমন মনে করেন আমরা যখন বিভিন্ন স্ট্যাটাস লিখি, তখন আমরা যে ডিজিএফ এর বট কমেন্ট গুলো আছে, দোজ কমেন্টস আর স্টিল এক্সিস্ট। তারা করে দেশ তো স্বাধীন হয়ে গেছে, এগুলো কারা চালাচ্ছে? ওই যে ডিজিএফ এর এসআইবি চালাচ্ছে, এনটিএমসির একটা আলাদা সেকশন আছে এটার জন্য তারা চালাচ্ছে। তার মানে হচ্ছে দেশ স্বাধীন হইলেও আমরা কিন্তু পুরোপুরি ভাবে ওই শুধু টপটাকে আমরা টপল করে দিচ্ছি, বাকি সবগুলো কিন্তু এখন এক্সিস্টিং। কি মনে করেন যে মানে মেজর সুমন যেটা বললেন বা আপনার যে বক্তব্য, জিয়াকে ফাঁক পেতে বের হয়ে যাবে বা জিয়াকে কি তার অপকর্মের সহযোগিতা নিরাপদ করে ফেলবে? এখন আমার ধারণা একটা হচ্ছে, মানে ও যেটা করে সে সময় মাল্টিপল প্ল্যানিং, তার সবসময় মাল্টিপল প্ল্যানিং থাকে, বাট একটা প্ল্যানিং বলতে সে একটু ইয়া হয়ে গেছে। সে তার এসকেপ টাইমটা এক্স্যাক্টলি কখন হবে অ্যাকচুয়ালি আমরা তো কেউই
বুঝতে পারি নাই অ্যাকচুয়ালি। যে মনে করেন যে আমরা ইউএন হেডকোয়ার্টারে একদিন করেছি, টাইম স্কোয়ারে করেছি, ব্যানার, তারপরে ফেস্টুন, এগুলো সব আমার রুমে এখনো ডান করা আছে। আমরা তো জানি না এত কুইক টাইম শেখ হাসিনা পড়ে যাবে, সো এগুলো কিন্তু এখন আমার কাছে রয়ে গেছে। সো তারাও এরকম ভাবে সারপ্রাইজ ছিল। আর একটা জিনিস আমি যেটা, এই যে এখন আপনারা দেখতেছেন যে বিভিন্ন শেখ হাসিনার যে মন্ত্রী মিনিস্টার বা যারা যারা এই যে আপনারা জানেন না যে শেখ হাসিনা কিন্তু একটা স্পেন যাওয়ার একটা ভিজিট যাওয়ার একটা প্রোগ্রাম ছিল না, এবং ওই প্রোগ্রামের জন্য সবার পাসপোর্ট জমা ছিল যে ভিসা এবং আদার ফর্মালিটিস করার জন্য। তো উনি যখন ইন্ডিয়াতে চলে গেছে এই পাসপোর্ট গুলো ট্র্যাক করতে পারে নাই। যারা ইম্পর্টেন্ট ডেলিগেশন আছে দে ডিডন্ট গেট देयर পাসপোর্ট, দ্যাটস হোয়াই দে আর স্টাক ইনসাইড দ্য কান্ট্রি। মানে এটা আমি জাস্ট এটা গতকালকে আমি জানলাম আর কি। হ্যাঁ, ইনক্লুডিং, হ্যাঁ, যে ওদের যে পাসপোর্ট গুলা স্টাক হয়ে গেছে। সো আমি যেটা মনে করি যে জিয়া এখনো যে পালায় যাইতে পারবে না, কারণ একটা জিনিস বুঝতে পারেন, তার কাছে এনাফ, মানে তার বাসায় যদি 77 মিলিয়নের মতো টাকা পাওয়া যায়, দ্যাট মিনস দেয়ার আর আদার অ্যামাউন্টস অলসো। তার ওয়াইফ আমেরিকা চলে আসছে, হোপ তার সাথে একটা অ্যামাউন্ট গেছে, প্লাস সে যেটা করে, সে তো স্মার্ট লোক, সে বিভিন্ন জায়গায় স্ট্যাক করে রাখছে আর কি। আমি যেটা বুঝি বিভিন্ন জায়গায় কখন যখন যেটা কাজে লাগে। সো মনে করেন যারা তার সাথে ইনভলভ আছে, যারা তার সিকিউরিটি দিচ্ছে, দিচ্ছে, যেমন মনে করেন যে তার বাসার যে জলসিটি বাসার মেসোটারকে একটা ফ্ল্যাট দিচ্ছে, তারপরে রানারকে একটা দিচ্ছে, তার রানার যে সেনাবাহিনী যে ছিল আরো একটা কাকে, তিনজনকে 3টা ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। মানে বলছে তার এনাফ আছে, তারা যে কোনো জমাকে দিতে পারে, যে এর দিতে পারে। তো সো এখন মনে করেন যে সে এত টাকা ইউজ করে যদি যারা তার সিকিউরিটিতে আছে, সে যদি জাস্ট একটা $1 মিলিয়ন যদি কাউকে দিয়ে দেয়, সে তো পালিয়ে যেতেও পারে। সো এই জিনিসটা আমাদেরকে, প্লাস আরেকটা জিনিস যেটা আছে, তার সাথে যে ইন্ডিয়ান কানেকশনটা আছে, বাংলাদেশ যদি সিরিয়াসলি তাকে ইন্টিগ্রেশন করে তাকে ভিতর থেকে এই তথ্যগুলো বের করতে চায়, ইন্ডিয়া উইল বি অ্যালার্মড। এবং আমি অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন ইউএসএ তে আসছিল, আমি তাকে বলছিলাম যে তুই মনে রাখিস, ইউ মে বি কিল বাই দ্য আওয়ামী লীগ, আমি এটা তারা বলছিলাম। এর সাথে হচ্ছে এখন হচ্ছে ইন্ডিয়া মানে তার ইন্ডিয়ার সাথে যেহেতু সে কাজ করছে, এন্ড ইন্ডিয়া ইজ অলসো বাই থ্রেট ফর হিম। সো এরকম সিচুয়েশন যখন থেকে ইন্ডিয়া থেকেও তার একটা কিলিং এর অ্যাটেম্প আসতে পারে আমি অ্যাজিউম করি। আর যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে টাকার বিনিময়ে আমাদের লোকজন যে সোল্ড হয়, এটা তো আমরা দেখছি। সো তার যে সিকিউরিটি সিস্টেম আছে, এটাকে অবশ্যই আমাদেরকে এনহ্যান্স করতে হবে, আদারওয়াইজ আমি এখনো বিশ্বাস করি যে সে যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। এখন জিয়াউল হাসানের মতো এরকম একটা খুনি বা ধরেন এক্সপার্ট, কি বলবো, এলিমিনেটর বা এক্সপার্ট ধরেন কি বলবো ষড়যন্ত্রকারী, তাকে ট্যাকেল করার জন্য বা আমাদের সরকারকে আপনি কতটুকু ক্যাপাবল মনে করেন, বা সরকারের করণীয় কি কোনো পরামর্শ আছে কিনা? সরকারের ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নাই, ইচ্ছা নিয়ে আমার ডাউট আছে। সরকারের ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নাই, দেয়ার আর লট অফ পিপল দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন, বাট কথা হচ্ছে ইফ দে উইশ। বাট আমি যেটা এজিউম করি, ওই যে সুমন যেটা বললো, যে সবারই সবকিছু তার কাছে ধরা আছে, এবং এটা নাম্বার অফ সোর্স থেকে কনফার্ম করা যে তার এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন জায়গায় সে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সেট করে রাখছে লোকজনকে, তাকে তার এগেনস্টে কোনো কিছু হবে, ওই জিনিসগুলো সার্ফেস করবে। সো সরকার আসলেই সিরিয়াসলি এটা কিছু করতে চাচ্ছি না, এটার উপর নির্ভর করে, বাট তাকে ইন্টারগেশন বা হ্যান্ডেল করার মতো লোক আছে। কিন্তু এই মুহূর্তে যারা বিভিন্ন পদে আছে, এনটিএনসি বা জয়েন্ট ডিরেকশন সেলে যাদের অথরিটি আছে, তারা করবে না, কারণ তারা তাদের নিজের লোক। এটার জন্য করতে হবে একটা সেপারেট করতে হবে, সেপারেট একটা টিম গঠন করতে হবে যে তাকে সিটিকে ইন্টিগ্রেশন করবে। এটা ক্যাপাবিলিটি আছে, কিন্তু ইচ্ছা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ইচ্ছা থাকলে হবে। তো মেজর সুমন, আপনি কি মনে করেন কি করা উচিত? জিয়াকে প্রপারলি হ্যান্ডেল করা, তার কাছ থেকে প্রপারলি ইনফরমেশন গুলো নেয়া, বা তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা, কার নির্দেশে কিভাবে, কতজনকে কোথায় কিভাবে। এবং আমি যতটুকু জানি যে প্রত্যেকটাই তার কাছে হয়তো নোট আছে, কাকে কোথায় ডাম্প করা হয়েছে, কাকে কোথায় হত্যা করা হয়েছে, সবই তার মানে তার কাছে জানা, মানে তার কাছ থেকে বের করা অস্বাভাবিক কিছু না। তো এটার জন্য করণীয় কি, বা কি করতে পারে সরকার, এরকম কোনো পরামর্শ আপনার আছে কিনা? আর হেফাজতের বিষয়টা আপনি বলছিলেন 70 জন, আমার কাছে যে তথ্য বিভিন্ন সূত্রে সেটা প্রায় 319 জনের মতো। এবং এই লাশগুলো ডাম্প করার ব্যাপারে, আপনার ডিসপোজ করার ব্যাপারে জেনারেল আজিজেরও যথেষ্ট ভূমিকা ছিল সেই সময় বিডিআর প্রধান হিসেবে, যতটুকু আমি জানি। এগুলো নিয়ে কাজ করছে, হয়তো আরো অনেক তথ্য পাবো। তো আপনি কি মনে করেন কিভাবে হ্যান্ডেল করা সম্ভব জিয়াকে এই মুহূর্তে? এই জায়গাটাতে জেনারেল আজিজের ওই ভূমিকাটার ব্যাপারে আমি ওয়াকিবহাল না। এখন
মনে রাখতে হবে জিয়া ডিরেক্টলি এখন কোনো থ্রেট পোজ করতে পারবে না অ্যাপারেন্টলি, বাট যেটা হচ্ছে মোস্তাফিজ এবং আমরা সবাই জানি যে যেই সেট আপটা আছে তারা শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য তারা চিন্তা করবে আইদার যাকে পাড়াতে যাইতে দেওয়া উচিত ছিল সেটা হয়নি, ফেল করেছে, মুস্তাফিজের কন্ট্রিবিউশন সেখানে আছে, থ্যাংক ইউ। এখন থ্রেটটা আসবে প্রথমত তাদের থেকে যারা সুবিধাভোগী এবং সহচর প্রশাসনে যারা আছে। সুতরাং সরকারের দিক থেকে আমি খুব একটা আশাবাদী না, যেখানে